আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। বিভিন্ন সময় দেখবা আমি কক্সবাজারের যে স্বনামধন্য কলেজগুলো আছে তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার বহু নির্বাচনী অংশগুলো সমাধান করে দিই। আজকেও তার ধারাবাহিকতায় এইচএসসি 27 ব্যাচে কক্সবাজার সরকারি কলেজের যে বর্ষ সমাপনী পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে তার উচ্চতর গণিত প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সেই প্রশ্নে কয়েকটা টাইপিং মিস্টেক আছে এবং কিছু কিছু জায়গায় ভুল আছে। এই ভুল এবং টাইপিং মিস্টেক কোথায় কোথায় হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিব এবং 25টা এমসিকিউ একদম ব্যাখ্যা সহকারে তোমাদের আমি আজকে সমাধান করে দিব এবং শর্টকাট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। তোমরা এই ক্লাসটা পুরোপুরি দেখবা, শুধু কক্সবাজার কলেজের শিক্ষার্থীরা না, অন্যান্য যেই সকল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তোমরাও দেখবে। তোমরা এখনও শিখতেছো, তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, তোমাদের এডমিশন টেস্ট আছে, কোনো না কোনো জায়গায় যদি এই প্যাটার্নের একটা প্রশ্ন তুমি পাও বা আজকের ক্লাসটা করে যদি তুমি এই প্রশ্নটা তোমাদের ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যান্সার করতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমার পরিশ্রমের একটা সার্থকতা। তো চলো আজকে ক্লাসটা আমরা একসাথে শুরু করি। সো আমরা আজকে আলোচনা করব মূলত উচ্চতর গণিত প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান নিয়ে। এটা হচ্ছে কক্সবাজার সরকারি কলেজের চলমান যে বর্ষ সমাপনী পরীক্ষা আছে সেটার উচ্চতর গণিত অংশ। এটা হচ্ছে তাদের প্রশ্ন। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক সেট। সো যারা ক সেটে পরীক্ষা দিয়েছো তোমরা ক সেটটা হুবহু মিল পাবে। অন্যান্য সেটে যারা পরীক্ষা দিয়েছো তারা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবা এবং সবাই খাতা কলম খুলে আমার সাথে ক্লাসটা একসাথে এনজয় করো। ওকে, 1 নাম্বার প্রশ্নটা এখানে বলা হচ্ছে, দেখো 1 2 3 4 5 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সংখ্যা রচনা করা যায় যেখানে প্রথমে এবং শেষে সব সময় জোড় সংখ্যা থাকে। তাহলে 5 অঙ্কের আমাদের সংখ্যা রচনা করতে বলছে, প্রথমে এবং শেষে তোমার কি থাকতে হবে? জোড় সংখ্যা থাকতে হবে। তাহলে আমাদের 3টা শর্ত দেওয়া আছে, 5টা অঙ্ক দেওয়া আছে, 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। আরেকটা শর্ত হচ্ছে প্রথমে এবং শেষে অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে। তো এটা হলো বিন্যাস সহবেশ অধ্যায়ের একটা ম্যাথ। এখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে জোড় সংখ্যা হচ্ছে কে কে? 2 এবং হলো 4। সো আমাদের 5 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আমরা গঠন করব, এই ধরনের প্রশ্নগুলো তুমি বক্স পদ্ধতিতে করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি, যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট বলছে আমরা 5টা ঘর করব। এই যে 5টা ঘর করলাম। এখন তোমাকে দেখো, আচ্ছা 5টা করলাম, এখন দেখো প্রথমেও তোমার জোড় সংখ্যা থাকতে হবে, প্রথম গড়েও জোড় সংখ্যা থাকতে হবে, শেষ গড়েও তোমাকে কি থাকতে হবে? জোড় সংখ্যা থাকতে হবে। এখন আমার হাতে যে 5টা অঙ্ক আছে এখানে জোড় সংখ্যা হওয়ার জন্য 2 হয় অথবা 4 হয়। এখন তুমি অপশন চিন্তা করো, তুমি যদি প্রথমে 2 বসাও শেষ অবশ্যই তোমাকে 4কে বসাতে হবে, অথবা প্রথম ঘরে যদি তুমি 4কে বসাও শেষ ঘরে অবশ্যই তোমাকে 2কে বসাতে হবে। সো আমার প্রথম ঘরে বসানোর জন্য আমার আছে কত? অপশন 2। সো প্রথম ক্ষেত্রে আমরা এখানে জোড় সংখ্যা বসানোর জন্য আমরা উপায় পাচ্ছি কত? 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন 2 ফ্যাক্টোরিয়াল লেভেল হচ্ছে কত? 2। সো এটা যদি ফিক্সড হয়ে যায়, ধরো এখানে তুমি যখন 2 বসাবে এখানে অবশ্যই তোমাকে 4 বসাতে হবে, অথবা এই জায়গায় যখন তুমি 4 বসাবে এখানে অবশ্যই তোমাকে 2 বসাতে হবে। তাহলে এই দুইটা স্থান হচ্ছে কি সাজানো যাবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে, এখন দেখো এই দুইটা জায়গা যেহেতু ফিক্সড করা, আমার হাতে আরও গড় কয়টা আছে? 1টা 2টা 3টা। এই 3টা গড় তুমি ফিল আপ করবা কাকে কাকে দিয়ে? 1কে দিয়ে, 3কে দিয়ে, 5কে দিয়ে। তাহলে এই 3টা অঙ্ক দিয়ে 3টা গড় ফিল আপ হবে কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 6। 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে কত? 6। তাহলে এটা যেহেতু একসাথে সংখ্যাগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হবে, সো এটা তোমার রেজাল্ট হবে 6 × 2 ইকুয়াল কত? 12। তাহলে এটা হচ্ছে তুমি প্রথম এবং শেষে জোড় সংখ্যা থাকবে এমন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তুমি সাজাইতে পারবা কয়টা? 12টা। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, এটাও তোমার বিন্যাস সমাবেশ থেকে আসা একটা প্রশ্ন। বলা হচ্ছে কি পুনরাবৃত্তি না করে 2 3 7 8 দ্বারা গঠিত 7200 এর চেয়ে বড় সংখ্যা কতটি?
ওকে, তাহলে আমার কাছে দেওয়া আছে 2378। তাহলে এত দ্বারা গঠিত 7200 এর চেয়ে বড় সংখ্যা আমাকে কয়টা করা যাবে সেটা আমাকে দেখাইতে বলছে। আচ্ছা দেখো তো, শুরুতে যদি আমি 8 দিয়ে একটা সংখ্যা লেখা শুরু করি, ধরো আমি একটা লিখলাম কি 8237। তাহলে দেখো তো, এটা অবশ্যই তোমার কি হবে, 7200 এর চেয়ে কি হবে, অবশ্যই বড় হবে। তাহলে হাজারের ঘরে যদি আমি 8কে রাখি, তাহলে সেটা অবশ্যই কী হবে বলো তো, 7200-এর চেয়ে অবশ্যই বড় সংখ্যাগুলো পাবো। তাহলে এই ক্ষেত্রে 8 দেখো, হাজারের ঘরে অর্থাৎ এই ঘরে তোমার যদি 8কে তুমি ফিক্সড করে রাখো, বাকি কয়টা ঘর আছে, বাকি আমাদের এই যে 3টা ঘর, একটা দুইটা তিনটা, এই 3টা ঘর পূরণ করবে কে কে, 237, তাই না? এরা বারবার বিন্যস্ত এখানে পূরণ করবে। তাহলে এটা যেহেতু ফিক্সড, তাহলে ফিক্সড যেটা সেটা তো আমরা হিসাব করব না। তাহলে আমাদের উপায় কয়টা, এটা হচ্ছে কত, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত, 6। আচ্ছা, এখন প্রথম ঘরে আমরা 8কে রাখবো। তাহলে 8কে রাখলে আমরা সংখ্যা পাবো কয়টা, 6টা। ঠিক আছে, এখন দেখো, প্রথম ঘরে যদি তুমি 2কে রাখো, তাহলে তখনও কিন্তু 6টা সংখ্যা পাবে। প্রথম ঘরে যদি তুমি 3কে রাখো, প্রথম ঘর বলতে কিন্তু আমি এই জায়গায় বুঝাইছি। ঠিক আছে, হাজারে ঘরে দেখো, একক দশক শতক হাজার না, হাজারে ঘরে যদি তুমি 2কে রাখো তখনও 6টা সংখ্যা পাবে। তবে এখানে ব্যাপার হচ্ছে কি, সংখ্যাটা যদি 2 দিয়ে শুরু হয়, তাহলে বাকি এই যে তুমি 3টা স্থান যদি তুমি বাকি 3টা দিয়ে পূরণ করো, তাহলে সেটা তো কখনো 7200-এর চেয়ে বড় হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে অর্থাৎ হাজারের ঘরে 2 এবং 3কে রাখতে পারবো না, হাজারের ঘরে 2কেও রাখতে পারবো না, হাজারের ঘরে 3কেও রাখতে পারবো না। তবে আমাদের যেহেতু 7200 বলছে, তাহলে আমি হাজারের ঘরে 7কে রাখতে পারি, অবশ্যই 7কে রাখতে পারবো। এখন 7কে যখন রাখবো, তুমি দেখো 2কে রাখলাম, এরপরে 3কে রাখলাম, এরপরে 8কে রাখলাম, তাহলে এই সংখ্যাটা কত হলো, এই সংখ্যাটা কত হলো বলো, এই সংখ্যাটা হলো একক দশক শতক হাজার, 7238। তাহলে এটা অবশ্যই কার চেয়ে বড়, এটা অবশ্যই 7200-এর চেয়ে বড়। তাহলে এখানে কয়টা সংখ্যা হতে পারে, এই 3টা গড় তোমার দেখো 2 দ্বারা পূরণ হবে, এবার 3 আসবে, একবার 8 আসবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা উপায় পাবো 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার রেজাল্ট কত আসছে, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 6। এখন দেখো, প্রথমে হাজারের ঘরে 8কে রেখে আমরা সংখ্যা পাইছিলাম 6টা, এখন হচ্ছে কয়টা, 6টা। তাহলে 6-এর সাথে 6 যদি যোগ করো, তাহলে তুমি 12টা সংখ্যা এখান থেকে পাবা, যে 12টা সংখ্যা হচ্ছে কি 7200-এর চেয়ে কি বড়। বুঝতে পারছো সবাই? ওকে, এরপরে দেখো, এটাও একটা পঞ্চম অধ্যায় থেকে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কোনগুলো সঠিক। তাহলে এন ফ্যাক্টোরিয়াল দেখো, 1 নম্বর অপশনে বলা হচ্ছে এন ফ্যাক্টর এন বিলংস টু এন। তাহলে এন, যেটা এন ফ্যাক্টোরিয়াল আমরা এন ব্যবহার করব, সেটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা আসবে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যারই তো মূলত ফ্যাক্টোরিয়াল ব্যবহার করি। স্বাভাবিক সংখ্যা কারা, শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে এটা হতে পারে। এখন 2 নাম্বার অপশনে বলা হচ্ছে কি এন বিলংস টু জেড হবে। তাহলে জেড তো পূর্ণ সংখ্যা, তবে জেড হচ্ছে যেটাকে আমরা ইন্টিজার বলি, এখানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে এখানে তো নেগেটিভ সংখ্যার কখনো বা ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। তাহলে এই অপশনটা তোমার কি হবে না। এখান থেকেও তুমি উত্তর কিন্তু বাছাই বের করতে পারো, যেহেতু 2 নাম্বার উত্তরটা হচ্ছে না, তাহলে তোমার 1 অথবা 3 হবে। এই যে 1 অথবা 3 কিন্তু তোমার শুদ্ধ উত্তর। আচ্ছা, আমি এখন দেখাবো তোমার 3 নাম্বার কেন সঠিক হলো। আমরা 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত জানি, 1 জানি, তাই না? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 হলে এটার রেজাল্ট তো তুমি এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, যার কারণে এটার সঠিক উত্তর হবে 1 এবং 3। তুমি যদি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিভাবে 1 হয় সেটা তুমি দেখতে চাও, তাহলে আমার একটা ভিডিও আছে কিভাবে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হয়, সেটা তুমি দেখে নিতে পারবে। এটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমার পেজেও আপলোড দেওয়া আছে। ওকে, এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে কি এই তথ্যের আলোকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে। রহিম, করিম এবং রাজুর মধ্যে 20টি আম এমনভাবে বিতরণ করা হলো যেন রহিম ও করিমের আমের সংখ্যা রাজুর আমের সংখ্যার 3 গুণ। ওকে, তাহলে এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, রাজুর কাছে কত প্রকার আম বিতরণ করা যেতে পারে। আচ্ছা, 3জন ব্যক্তির কথা বলছে, কি কি, রহিম, করিম এবং রাজু। তাদের মধ্যে 20টি আমকে আমরা কি করব, বিতরণ করব। যেখানে একটা শর্ত দিছে, রহিম ও করিমের আমের সংখ্যা রাজুর আমের সংখ্যার কয় গুণ,
3 গুণ। ধরো আমরা রাজুর আমের সংখ্যা হিসাব করব, তাহলে রাজুর আমের সংখ্যা আমরা এক্স ধরলাম। এখন রহিম এবং যে করিম আছে, রহিম প্লাস করিম এর আমের সংখ্যা হবে রাজুর কয় গুণ বলছে? 3 গুণ। আচ্ছা, ব্যক্তি তো 3 জন, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো? এক্স প্লাস 3x ইকুয়াল 20 লিখতে পারবো, যেহেতু 20টি আমের কথা বলছে। এখান থেকে এক্স ইকুয়াল কত? 5। এক্স ইকুয়াল কত? 5। তাহলে বলো তো রাজুর কাছে কত প্রকার আম বিতরণ করা যেতে পারে? এখন 5টি তো হবে না, তাহলে এখানে আমাদের 20টা থেকে 5টা যদি নিই, সেটাকে আমরা কি লিখব? যেমন কম্বিনেশনের ক্ষেত্রে n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবারে r সংখ্যক জিনিস নেওয়ার প্রক্রিয়াকে আমরা বলি এনসিআর। কি বলি? এনসিআর। তাহলে এখন তোমার কাছে আছে কত? 20টি আম। তাহলে তুমি রাজুকে দিচ্ছ কয়টা? 5টা করে। তাহলে 5টা করে আম যদি নাও, তাহলে উপায় কত হবে? 20C5। এটাই হচ্ছে অ্যান্সার। 20 কত? C5। এই যে গোয়া নাম্বার। বুঝতে পারছো? ওকে, এরপরে প্রশ্নটা দেখো। তাহলে বলা হচ্ছে কি রহিম, করিম এবং রাজুর মধ্যে আমগুলো মোট কতভাবে বিতরণ করা যাবে? তাহলে আমরা রাজুর হিসাবটা তো অলরেডি পেয়ে গেলাম, তাই না? রাজুর ক্ষেত্রে আম বিতরণ করার উপায় হচ্ছে কত? 20C5। আচ্ছা, তাহলে 20C5 যদি হয়, আর ব্যক্তি থাকে কয়জন? 2 জন। কে কে? রহিম ও করিম। আচ্ছা, আমাদের আম তো আমরা 20টা থেকে 5টা করে করে আমরা দিতে পারবো কাকে? রাজুকে। আর আমাদের হাতে আম থাকে কয়টা? 15টা। তাহলে এই 15টা আম আমরা কয়জন ব্যক্তিকে দিব? 2 জন ব্যক্তি। কতভাবে পেতে পারে? সেটার সূত্র হলো 2^15। বাছাই করার উপায়, মনে করো নির্বাচন বা বাছাই যে কম্বিনেশনটা আমরা করি, তাহলে সেটার একটা শর্টকাট নিয়ম হচ্ছে কি, ধরো তোমার কাছে n সংখ্যক জিনিস আছে। কত সংখ্যক? n সংখ্যক জিনিস আছে। তাহলে তোমার এই n সংখ্যক জিনিস তুমি সংখ্যক ব্যক্তির মাঝে যদি তুমি কি করো? বিতরণ করো, তাহলে সেটার শর্টকাট নিয়ম হচ্ছে কি a⁴n। a⁴ কত? n। তাহলে এখন দেখো, আমরা একসাথে যদি হিসাব করি, তাহলে এখানে পাবো 2^15 × 20C5। এটাই হলো রহিম, করিম ও রাজুর মধ্যে আম বিতরণ করার উপায়। তাহলে আমাদের অ্যান্সার কত? দেখো 2^15 × 20C5। আশা করি বুঝতে পারছো সবাই। এবার দেখো 6 নম্বর যে প্রশ্নটা, তোমাদের 6 নম্বর প্রশ্ন, এটাও পঞ্চম অধ্যায় থেকে আসছে, বিন্যাস ও সমাবেশ অধ্যায় থেকে। ওকে, এখানে বলা বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কর্ণের সংখ্যা কত? তাহলে যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা বের করার একটা শর্টকাট সূত্র। ধরো n সংখ্যক বহুভুজের কর্ণের সংখ্যা, এটা তুমি যদি মনে রাখতে পারো, যে কোনো বাহু দেওয়া থাকলে কর্ণ বের করতে পারবা। সূত্র কি? nc2 - n। nc2 - কত? n। এটা হলো কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র। সো আমাদের এখানে দেওয়া আছে কত? 16। n এর ভ্যালু 16 হলে 16C2 - 16, এটার তুমি অ্যান্সার বের করো। সেটার যদি অ্যান্সার বের করো, তাহলে তুমি শুদ্ধ উত্তরটা এখানে খুঁজে পাবো। তাহলে 16C2, এটার ভ্যালু আসতেছে 120 - 16, তার মানে 104। তাহলে কত? 104টা কি থাকবে? কর্ণ থাকবে। বুঝতে পারছো তো বিষয়টা? ওকে, এরপরে 7 নাম্বার দেখো, নিচের কোনটি উলম্ব ম্যাট্রিক্স? এটা হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে দেওয়া প্রশ্ন। তাহলে উলম্ব ম্যাট্রিক্স বলছে, এটা করার সে আমি তোমাকে একটা শর্টকাট জিনিস শিখাই। উলম্ব ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স, তাই তো? এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে যখন এ ম্যাট্রিক্সের সাথে গুণ করবা, অথবা এ ম্যাট্রিক্সের সাথে যখন এ ট্রান্সপোজ গুণ করবা, রেজাল্ট যদি তোমার কি হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অথবা একক ম্যাট্রিক্স চলে আসে, তাহলে বুঝতে পারবা ম্যাট্রিক্সটি হলো কি? উলম্ব ম্যাট্রিক্স। এখন তোমার কাছে যখন এমসিকিউ আসবে, সো এমসিকিউতে তো এই শর্তগুলো করতে গেলে তোমার সময় সাপেক্ষ ব্যাপার আছে। ট্রান্সপোজ করবা, তারপর গুণ করবা। তাহলে অপশন টেস্ট করার একটা তোমাকে পদ্ধতি শিখাই। সেটা হলো, ধরো একটা ম্যাট্রিক্স 2x2 ক্রমের, ধরো ABCD। ABCD একটা কি 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে তুমি 1 নাম্বার শর্ত বা 1 নাম্বার টেস্ট করবা কি দিয়ে? A² +
বি স্কোয়ার করে যদি রেজাল্ট 1 আসে, অথবা তুমি দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে যদি 1 আসে, অথবা আরেকটা শর্ত হলো এ সি প্লাস বিডি ইকুয়াল 0। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে তুমি অপশন টেস্ট করেও কোন ম্যাট্রিক্সটা উলম্ব ম্যাট্রিক্স সেটা তুমি নির্ণয় করতে পারবে। তো এটা আমি আর দেখাচ্ছি না। So, তুমি দেখো এটার অ্যান্সার হবে খ নাম্বার। এটা প্রত্যেকটা শর্ত তোমার মানবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, তুমি এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, তাহলে দেখো 1/2 স্কোয়ার প্লাস √3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে এটার রেজাল্ট কত আসছে? এটা 1/4 হবে, প্লাস এটা 3 ডিভাইডেড বাই 4 হবে। দেখো লসাগু যদি 4 নাও, উপরে 4 হবে, তাহলে রেজাল্ট 1 চলে আসছে না? ওকে, 1 নাম্বার শর্তটা আমাদের পূরণ করলো। 2 নাম্বারও সেম, এই যে 2 নাম্বারও সেম। 2 নাম্বারটা যদি আমরা করি, -√3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে দেখো 3/4 হবে, প্লাস এটা 1/4 হবে। সেম 4 ডিভাইডেড বাই 4 কত আসছে? 1 আসছে। এ সি প্লাস বিডি ইকুয়াল 0, তাহলে এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করে যোগ করে 0 আসছে কিনা দেখো। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি 1/2 এর সাথে যদি এটা গুণ করি, তাহলে -√3 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসবে? প্লাস এটা যদি গুণ করি √3 ডিভাইডেড বাই 4, তাহলে ভ্যালু কত আসছে? 0। তাহলে এটা হচ্ছে তিনটা শর্ত মানছে না? তাহলে তিনটা শর্ত যদি মানে, তাহলে তুমি অপশন টেস্ট করেও কোনটা উলম্ব ম্যাট্রিক্স সেটা তুমি নির্ণয় করতে পারবা। অথবা তুমি যদি দেখো ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করো, তাহলে যদি অভেদক ম্যাট্রিক্স আছে, অর্থাৎ 1 0 0 1 চলে আসে, তাহলে তুমি বুঝতে পারবা সেটাই হলো একটা উলম্ব ম্যাট্রিক্স। বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে এমসিকিউতে এগুলো 2/2 ক্রমের ম্যাট্রিক্সই দেওয়া থাকবে। আচ্ছা, এবারে 8 নাম্বার প্রশ্নটা দেখো। এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, ইকুয়াল দিয়ে আর একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এখানে দুইটা সারি, দুইটা কলাম, তাহলে এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটা হলো তোমার 2/1 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটাই হলো 2/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এটা কেন, এটা গুণ করে এটা সমান ধরে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তো তুমি এটা প্রথমে গুণ করো, গুণ তো জানো সবাই, সারির সাথে কলামের গুণ। তাহলে এটা গুণ করলে 21 প্লাস 8y হবে। কত হবে? 8y। তাহলে এই রো এর সাথে এই কলাম গুণ করলে তোমার 3 মাইনাস কত 24 আসবে, ইকুয়াল কত 13 হয়, 7x হয়। ওকে, এখন দেখো 21 প্লাস 8y, নিচে থাকবো হলো -21, ঠিক আছে। এখানে দেখো 13 7x। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি লিখতে পারবো? প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, 21 প্লাস 8y ইকুয়াল 13 লিখতে পারবো। সো এখান থেকে তুমি একেবারে y এর মানটা বের করতে পারবো। তাহলে 13 মাইনাস কত 21, সো এটা বিয়োগ করো, -8 থাকবে, ঠিক আছে। সুতরাং y এর ভ্যালু আসতেছে কত? -1। এবার দেখো এই ভুক্তি সমান এটা যদি লিখো, -21 সমান 7x লিখলে এখান থেকে তুমি x এর ভ্যালু পাবা কত? -3। আমাদের বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, তাহলে x এর ভ্যালু -3, -3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাহলে কত? 9 + 1 = 10। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা তোমার আসছে হলো ম্যাট্রিক্সের সমতা থেকে। ম্যাট্রিক্সের কি সমতা। 9 নাম্বার প্রশ্নটা দেখো, এটা একটা নির্ণায়কের ম্যাথ। বলা হচ্ছে কি, এত নির্ণায়কের 3/2তম অনুরাশির মান 2 হলে এক্স ওয়াই এর সম্পর্ক কোনটি? এখানে কিন্তু অনুরাশি বলছে, সহগুণক বলে নাই। তোমাকে অনেক সময় শুধু অনুরাশি বলবে, অনেক সময় অনুরাশির সহগুণক বলবে, অনেক সময় শুধু সহগুণক বলবে। তাহলে অনুরাশি এক জিনিস, অনুরাশির সহগুণক এক জিনিস, ঠিক আছে। যদি শুধু অনুরাশি বলছে 3/2 বলতে কত? 3 নাম্বার রুয়ের কয় নাম্বার কলাম? 3 নাম্বার রুয়ের 2 নাম্বার কলাম। তাহলে 3 নাম্বার রুয়ের 2 নাম্বার কলাম। আর ভুক্তি কোনটা দেখি, এই যে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে এটার সারি এবং কলাম বাদ যাবে। সো কী কী থাকে, কী কী থাকে বলো? এখানে কী কী থাকবে? 2 থাকবে, 4 থাকবে, ওয়াই থাকবে, এক্স থাকবে। সো এটার ভ্যালু কার সমান? 2 এর সমান। তুমি এটা ডিরেক্টলি 2 লিখো, এবার এটাকে বিস্তার করে দাও, বিস্তার জানো সবাই। তাহলে 2x - 4y = 2 থাকবে। তুমি 2 দ্বারা ভাগ দিয়ে দাও, x - 2y = 1। এটা হলো তোমার অ্যান্সার।
কত এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান। এই যে ঘ নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারছো? আর যদি এখানে সহগুণক বলে তাহলে তোমাকে মাইনাসের হিসাবটা করতে হবে। ওকে, নাম্বার প্রশ্নটা দেখো। এই প্রশ্নটাতে তোমার মেন প্রশ্নের টাইপিং মিস্টেক ছিল, সেখানে তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে স্থানাঙ্ক দেওয়া ছিল হলো 4টা, এটার সাথে কমা দিয়ে আরেকটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছিল -8,0। সো এখানে তো তোমার ত্রিভুজের শীর্ষবিন্দু তো 4টা থাকতে পারবে না, তাই না? সো এখানে লাস্টেরটা তোমার ছিল টাইপিং মিস্টেক। তোমাদের মেন প্রশ্নটা তোমরা মিলে দেখবা, ঠিক আছে? আমাদের শুরুর 3টা নিয়ে আমি কাজটা করব। এখানে বলা হচ্ছে কি 4 -5 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয় করো। আমি ম্যাথ এটা শুধু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিব, সো তোমরা নিজের অ্যান্সার বের করতে পারবে ইনশাল্লাহ। সো দেখো, অন্তকেন্দ্র বের করার আগে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ, ধরো এটার স্থানাঙ্ক নিলাম x1 y1। ধরো বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। ধরো এটা হচ্ছে শীর্ষ সি, এটার স্থানাঙ্ক x3 y3। এখন এ কোণের ঠিক অপোজিট যে বাহুটা আছে, এই বাহুটা হল ধরো স্মল এ, বি এর অপোজিট বি কোণেরটা স্মল বি, সি কোণেরটা হলো স্মল সি। এখন তোমাকে অন্তকেন্দ্র আই এর স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে আই এর স্থানাঙ্ক বের করার সূত্র কি? সো দেখো, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বুশ নির্ণয়ের সূত্র। এবং সেমভাবে তুমি কোটি বের করবা, এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এটা কিন্তু ত্রিভুজের ভরকেন্দ্রের মতো না, এটা হলো কি অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র বের করতে গেলে তোমার বাহুর দৈর্ঘ্য লাগবে। সো বাহু, যেমন তোমাকে যদি এ বাহু বের করতে হয়, তুমি এ বের করবা হলো কার দূরত্ব থেকে, বি সি এর দূরত্ব থেকে এ বা এই স্থানাঙ্কগুলো নিয়ে দূরত্ব থেকে তুমি স্মল এ বের করবা। তাহলে স্মল বি বের করবা হচ্ছে এ সি থেকে, আর স্মল সি বের করবা হলো তুমি এ বি থেকে। আর দূরত্বের সূত্রটা তো জানো, যেমন তুমি যদি এখানে কিসের দূরত্ব বের করো, ধরো সি এর দূরত্ব বের করো, এই যে তোমার এ বি বাহুর দূরত্ব দৈর্ঘ্য যদি বের করো, তাহলে সূত্র কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখন তুমি এভাবে বের করবা, বের করে সূত্রে বসাই দিবা, বসানোর পরে তুমি সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। এবার তোমাদের আমি একটা ক্লু দিই। তুমি যখন এই যে এই বিন্দুটা তোমার গ্রাফে বসাবে, এই বিন্দুটা যখন গ্রাফে বসাবে, এটা অবশ্যই এক অক্ষের উপর হবে। কি হবে? এক অক্ষের উপর হবে। তুমি এটা নিজে করলে দেখবা এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য সেম আসবে। যেমন দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 13 আসবে আর একটা 13 আসবে, আর একটা মেবি 10 আসে। তাহলে দুইটা বাহু সমান হওয়া মানে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তোর হবে কত? এটার উত্তর হবে খ নাম্বারটা। এটা তোমরা নিজেরা করে দেখবা, ঠিক আছে? আমি তো সূত্র শিখিয়ে দিলাম, নিজেরা করবার সময় পাবো না, সেজন্য তোমাদের করতে দিলাম। এরপরেরটা দেখো 11 নাম্বার। -5, 10 বিন্দুগামী একটি সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক অংশ এবং ওয়াই অক্ষের সাথে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। সো এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে -5, 10 বিন্দুগামী আর একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেখানে এক্স অক্ষের ঋণাত্মক অংশ এবং ওয়াই অক্ষের সাথে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে। এখন আমরা নর্মালি সরলরেখার যে কোণটা হিসাব করি, সেটা ঢাল বের করার সময় সেটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এখন আমাদের যেহেতু ওয়াই অক্ষের সাথে বলছে, এটা আমাদের প্রথমে এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করতে হবে। সো এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করা মানে 90 থেকে এই কোণের মানটা বিয়োগ করা। তাহলে সেক্ষেত্রে আমরা ঢাল যেটা বের করব, ঢাল এম সমান নর্মালি আমরা কি জানি, tan থিটা জানি। সো এখানে হবে tan 90 মাইনাস থিটা, যেহেতু আমরা কার সাপেক্ষে হিসাব করব, এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করব। 90 মাইনাস থিটাকে তুমি যদি চতুর্ভাগে হিসাব করো, তাহলে এখানে কট থিটা হয়ে যাবে। এবার থিটার ভ্যালু যদি এটা বসিয়ে দিই আমরা, কট থিটার জায়গায় কত হবে, tan ইনভার্স 3/4। যেহেতু কট আছে, tan ইনভার্সকে আমরা কট ইনভার্স করতে পারবো। তাহলে কট, এটাকে যদি তুমি কট ইনভার্স লিখো, এটা 4/3
3 করলে হয়ে যাবে। ইনভার্সের ক্ষেত্রে তোমার a ডিভাইডেড বাই b থাকলে tan ইনভার্সকে cot ইনভার্স লিখতে গেলে b ডিভাইডেড বাই a লিখলে হয়ে যায়। তাহলে cot ইনভার্স আর cot-এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা 4 ডিভাইডেড বাই 3 লিখতে পারবা। বুঝতে পারছো? এখানে আমাদের স্পেসিফিক বলে দিছে y অক্ষের সাথে কোণ তৈরি করে। তাহলে সরাসরি যদি x অক্ষের সাথে বলতো তাহলে তুমি m ইকুয়াল tan থিটা দিয়ে করতে পারতা। আচ্ছা, তাহলে ঢালের ভ্যালু হচ্ছে 4/3। আমাদের যে সরলরেখাটা বের করব সেটা হলো -5, 10 বিন্দুগামী। এখন ধরো নির্দিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 m ইন্টু x - x1। সো এখানে বুধ আর কোটির জায়গায় বিন্দুটা বসাই দিলে আর ডাল বসিয়ে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে y - y1 এর ভ্যালু হচ্ছে কত? 10। ঢালের ভ্যালু হলো 4 ডিভাইডেড বাই 3। তাহলে এটা x + 5 হয়ে যাবে। এই যে আমরা সরল করব, তাহলে এটা হয়ে যাবে 4x + 20 ইকুয়াল 3y - 30 হবে। এটা এই পাশে নিয়ে আসতে পারো। 4x - 3y + 20 + 30 ইকুয়াল 0। এটা আমরা যোগ করে দিব। তাহলে 4x - 3y + 50 ইকুয়াল 0। এটাই হলো -5, 10 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে 4x - 3y + 50 ইকুয়াল 0। চমৎকার একটা প্রশ্ন। সো এখানে y অক্ষের সাথে কোণ তৈরি করা হলো নাকি x অক্ষের সাথে কোণ তৈরি করা হলো, এই জিনিসটা কিন্তু তোমাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে। যদি y অক্ষের সাথে বলে তাহলে তুমি একদম শর্টকাট কি বের করতে পারো, ঢাল বের করবা কি দিয়ে? ঢাল বের করবা cot থিটা দিয়ে। যদি x অক্ষের সাথে বলে তাহলে ঢাল বের করবা m ইকুয়াল tan থিটা দিয়ে। ওকে, আমরা এরপরের প্রশ্নে চলে যাই। আর 12 নাম্বার দেখো, এটা একটা বৃত্ত থেকে আসা প্রশ্ন। এটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে কি 12 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপক থেকে। এখানে কি কি দেওয়া আছে? উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এ বি এর মধ্যবিন্দু হলো সি। তাহলে এটা সি দেওয়া আছে, সি এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে -1,2। আচ্ছা, উ কেন্দ্র বিশিষ্ট এটার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে এ বি জে এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি জে এর সমীকরণ স্থানাঙ্ক যদি দেওয়া থাকতো এ বিন্দু আর বি বিন্দুর, তাহলে আমরা সরাসরি সমীকরণ বের করতাম। যেহেতু সমীকরণ দেওয়া নাই, ঢাল থেকে আমরা কি করব? সমীকরণ করব। তাহলে উ সি রেখার ঢাল বের করি আগে। উ সি রেখার যে ঢালটা, যে উ সি রেখার ঢাল, এটা ঢাল বের করলে স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল বের করতে তো জানো। এই যে ঢাল বের করার সূত্র y2 - y1 x2 - x1, এটা দিয়ে তুমি বের করবা। তাহলে উ সি রেখার ঢাল, তাহলে উ সি রেখার এই যে আমরা ঢাল বের করি আগে। উ সি রেখার ঢাল, ঢাল বের করো। কত আসবে? ধর এটাকে আমি m1 দিলাম। কত আসবে বলো? 2 - 0। তাহলে কত আসবে? -1 - 0। তাহলে কত থাকবে? -2 থাকবে। -2 থাকবে না? হ্যাঁ, -2 থাকবে। এবার দেখো উ সিটা কার উপর লম্ব? এই যে উ সি রেখা যেটা আছে এটা কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। তাহলে আমরা যদি এ বি রেখার ডাল বের করি, তাহলে এ বি রেখার ডাল কত হবে? এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল, এটাকে যদি তুমি m2 ধরো, -1/m1 অর্থাৎ উ সি রেখার ঢাল। সো এখানে -1 কত আসবে? -2 আসবে। অর্থাৎ আমরা কত পাবো? 1/2 পাবো। তাহলে এ বি রেখার ঢাল যদি 1/2 হয়, এ বি রেখার সমীকরণ, এই যে সমীকরণ তুমি বের করো, y - y1 ইকুয়াল m2 x - x1, এখানে মান বসিয়ে দাও। y মাইনাস কত? এই বিন্দুগামী হবে, তাহলে y - 2, এটার ভ্যালু আসতেছে 1/2 x প্লাস কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সরল করো, x প্লাস 1 ইকুয়াল 2y -4, এ পাশে নিয়ে আসো। x - 2y, তাহলে এটা কত হবে? +5 ইকুয়াল 0। এই যে দেখো x - 2y +5 ইকুয়াল 0, x - 2y +5 ইকুয়াল 0। এটাই হলো তোমার এ বিজে এর সমীকরণ। বুঝতে পারছো সবাই? ওকে, এরপরে দেখো 13 নাম্বার প্রশ্নটা সেম উদ্দীপক থেকে দেওয়া আছে, তবে আমাদের বলছে কি এ বি এ জে এর দৈর্ঘ্য বাইর করো। এ বি জে এর দৈর্ঘ্য বাইর করো। তাহলে দৈর্ঘ্য বাইর করতে গেলে তুমি দেখো তো এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এভাবেও জানলে এটা দ্বিগুণ করে দিলে কিন্তু এ বি পেয়ে যাব। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করা? উদ্দেশ্যটা হচ্ছে কি এসি বের করা। এসি বের করতে গেলে এই সমকোণী ত্রিভুজের প্রথমে
উসি লাগবে আমাদের। উসি দূরত্ব যদি বাইর করো, উসি এর দূরত্ব, উসি এর দূরত্ব, তাহলে দূরত্বের সূত্র দিয়ে তো দূরত্ব বাইর করবো, তাই না? এখানে যেহেতু 0 0 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, -1 -0 হোল স্কোয়ার। আমি একটু ডিটেলস করতেছি, ঠিক আছে? তাহলে প্লাস এখানে হবে 2 - 0 হোল স্কোয়ার। সো দেখো এটা 1 + 4 হবে, তাহলে √5 আসবে। আচ্ছা, এটার ভ্যালু আসতেছে কত? √5, অর্থাৎ উসি সমান √5 আসতেছে। আচ্ছা, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, কোনটা? ত্রিভুজ ওএসি। ত্রিভুজ ওএসি আর আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব। তাহলে ভূমি কত? এসি। তাহলে এসি সমান আমরা কি লিখতে পারবো? √ অতিভুজ স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস কত? লম্ব স্কোয়ার। তাহলে এটা √5 স্কোয়ার, ঠিক আছে? তো কত আসবে? এটা হলো 25 - 5, তাহলে √20 আসবে। √20কে তুমি কি লিখতে পারবা? 2√5 লিখতে পারবা। তাহলে 2√5 হচ্ছে এসি। তাহলে আমাদের দরকার হচ্ছে কি? এবি। এবি সমান 2AC। সো দেখো এটা কি হয়ে যাবে? 4√5 হয়ে যাবে। 4 কত? √5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 4√5। এই যে দেখো 4√5, হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, এরপরে 14 নম্বর প্রশ্নটা দেখো, এটা যুগজীকরণ থেকে আসছে। যুগজীকরণের এই প্রশ্নটা একটু সলভ করি। ইন্টিগ্রেশন অফ 0 to x tan ইনভার্স ইউ ডিভাইডেড বাই 1 + u² dy। তো এখানে ইউ এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট দেওয়া আছে 0 থেকে x। সো আমরা একটু দেখি, দেখো tan ইনভার্সকে যখন একবার অন্তরীকরণ করবা, তাহলে 1/1 + u² হবে। সো আমরা এখানে কি ধরতে পারি? এই যে tan ইনভার্স ইউকে তুমি কি ধরবা? ধরো থিটা ধরো। থিটা ধরো, এটাকে যদি একবার তুমি কার সাপেক্ষে করো? ইউ এর সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে? 1/1 + u²। তাহলে এটাতে কি আসবে? ডি থিটা ডিইউ আসবে, ঠিক আছে? আচ্ছা, একটু সাজায় লিখি, ডিইউ ডিভাইডেড বাই 1 + u² সমান ডি থিটা। আমি একটু ডিটেলস করে দিচ্ছি, বুঝছো? সো এবার এখানে তুমি কি করবা? আমি আপাতত লিমিট চেঞ্জ করি নাই, 0 to x রেখে দিলাম। তাহলে দেখো তো, এই যে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? থিটা লিখতে পারবা। তাহলে এটা লিখতে tan ইনভার্স ইউ এর পরিবর্তে থিটা লিখতে পারবা, এটার পরিবর্তে ডি থিটা লিখতে পারবা, ঠিক আছে? তাহলে কি আসবে? থিটা ডি থিটা থাকবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে θ² ডিভাইডেড বাই 2, লিমিটটা বসিয়ে দাও 0 to x। আচ্ছা, থিটার জায়গায় আমরা এখানে মান বসাবো। তাহলে থিটা সমান tan ইনভার্স ইউ ছিল, আমি 1/2কে একদম বাইরে নিয়ে আসি। তাহলে থিটার জায়গায় তুমি কি বসাবো? tan ইনভার্স ইউ, ধর এখানে এটার উপর স্কোয়ার আছে, তুমি লিমিটটা দিয়ে দাও 0 to x। এখন এখানে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট আমরা বসাবো। তাহলে 1/2 আসবে। এখানে দেখো tan ইনভার্স কত? x আসবে। তাহলে x² মাইনাস tan ইনভার্স 0²। tan ইনভার্স 0-এর ভ্যালু তো 0। সো এটা 0 0 এমনিতে চলে যাবে। সো ফাইনাল রেজাল্ট কি পাবা? হাফ tan ইনভার্স x²। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই যে দেখো, হাফ tan ইনভার্স x², এটাই। ওকে, এরপরে দেখো, এটাও ইন্টিগ্রেশন থেকে আসছে। 0 to ln 2 দেওয়া আছে, e⁴x ডিভাইডেড বাই 1 + e⁴x dx। এক্সের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। এটা একটা নির্দিষ্ট যুগজ, বুঝছো? সো আমাদের একটা থিওরি আছে, একটা না দুইটা, এই দুইটা একটু মনে রাখবা তোমরা। ধরো ইন্টিগ্রেশন অফ, এখানে f(x) দেওয়া আছে। কি দেওয়া আছে? f(x). এই f(x) ফাংশন যেটা হরের মধ্যে আছে, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো, সেটা যদি রেজাল্টটা লবে চলে আসে, তো পুরাটাকে যদি ইন্টিগ্রেশন করো, এটার রেজাল্ট হবে ln * f(x), অর্থাৎ ln * হর। বুঝতে পারছো? +c অনির্দিষ্ট হলে। আর একটা সূত্র শিখাই দিই তোমার, দেখো নিচে আছে √f(x). তাহলে রুটের ভিতর যেটা আছে হরে, সেটাকে যদি তুমি অন্তরীকরণ করো, এটা যদি লবে চলে আসে, তাহলে পুরাটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, এটার রেজাল্ট হবে 2√f(x) + c। এই দুইটা সূত্র শর্টকাট সূত্র, অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো তো, 1 + e⁴x কে যদি অন্তরীকরণ করো, e⁴x আসবে না, কারণ 1 + e⁴x কে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 1 এর অন্তরীকরণ 0, e⁴x এর অন্তরীকরণ e⁴x, তাহলে হরকে অন্তরীকরণ করে তুমি লব পাচ্ছ না। তাহলে পুরাটাকে ইন্টিগ্রেশন করলে ln * এটা আসবে। সো বলো, এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? ln * হর। হর কত? 1 + e⁴x। বুঝতে পারছো? এ তো নির্দিষ্ট যুগজ,
তুমি এখানে লিমিট বসিয়ে দাও। লিমিট হচ্ছে 0, এখানে থাকবে লন 2। এখন তুমি একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাও, তাহলে লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2, এটা একটা বসবে। আচ্ছা, এখানে একটা বসবে মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0 বসাও। আচ্ছা, এখন আমরা রেজাল্ট বের করব। এখানে দেখো লন 1 প্লাস লন আর ই কাটাকাটি গেলে এখানে শুধু 2 থাকবে, মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0 ভ্যালু তো 1, তাই না? এখন দেখো এটা হয়ে যাবে লন 3 মাইনাস হলো লন 2। তাহলে বিয়োগের ক্ষেত্রে ভাগাকারেই লেখা যায় লন 3 ডিভাইডেড বাই 2, এটাই হলো আনসার। আমি একদম ডিটেলস লিখে দিছি, বুঝতে পারছো? সিকিউতে যদি প্যাটার্নের ম্যাথ আসে তুমি অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে পারবা। একটু দেখে নিবা আর এই দুইটা সূত্র শিখে নিবা। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা, এই যে দেখো সেম জিনিসটা চলে আসছে। এই যে দেখো তো, ইন্টিগ্রেশন অফ হরের মধ্যে আছে রুট ওভার এফ অফ এক্স, উপর আছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স। আমি তোমাকে সূত্র শিখিয়ে দিলাম না? রুটের ভিতর যেটা আছে হরের মধ্যে, সেটার অন্তরীকরণ যদি লবের সাথে মিলে যায়, পুরাটার ইন্টিগ্রেশন হবে 2 ইন্টু হর। কত আসবে? 2 ইন্টু হর। তাহলে দেখো তো, এখানে ইন্টিগ্রেশন অফ উপরে এফ প্রাইম অফ এক্স আছে, রুট ওভার এফ অফ এক্স আছে। তাহলে এফ অফ এক্সের অন্তরীকরণ লবের সাথে মিলছে না, তাহলে পুরাটার ইন্টিগ্রেশন কি হবে? 2 ইন্টু হর, 2 ইন্টু রুট এফ অফ এক্স প্লাস সি। বুঝতে পারছো? তাহলে এটা রেজাল্ট কি হবে? 2 রুট এফ অফ এক্স, ডিরেক্ট সূত্র। আচ্ছা, এটা অন্তরীকরণ থেকে দেওয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, ওয়াই ইকুয়াল সাইন 2x হলে ওয়াই 50 ইকুয়াল কত? মানে এটাকে 50 বার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, এটার একটা শর্টকাট সূত্র আছে, তোমাকে সেটা একটু শিখিয়ে দিই। ধরো ওয়াই ইকুয়াল সাইন এক্স আছে, সাইন এক্স প্লাস সি আছে, এক্স প্লাস সি আছে। তাহলে এটাকে যখন এনতম বার তুমি অন্তরীকরণ করবা, এটা রেজাল্ট হবে তোমার কত? এ টু দি পাওয়ার এন, বুঝতে পারছো? সাইন এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স প্লাস কত? সি। এটা হচ্ছে তোমার শর্টকাট সূত্র। কজের ক্ষেত্রে সেম, শুধু এখানে কস আসবে। আচ্ছা, আমাদের ওয়াই ইকুয়াল কী দেওয়া আছে? ওয়াই ইকুয়াল সাইন 2x দেওয়া আছে। কত বলছে? কয়বার? 50 বার। তাহলে ওয়াই 15 যদি তুমি করো, যে এ টু দি পাওয়ার কত হয়েছিল? এন হয়েছিল না? সেখানে এ এর ভ্যালু কত? 2, মানে এ এর ভ্যালু হচ্ছে কত? 2, এন এর ভ্যালু হচ্ছে কত? 50। তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে? 2 টু দি পাওয়ার 50 সাইন এন পাই, এন এর ভ্যালু কত? 50। তাহলে 50 পাই ডিভাইডেড বাই 2 প্লাস কত আসবে? এক্স প্লাস সি। যেহেতু এখানে কনস্ট্যান্ট নাই, তোমার কনস্ট্যান্ট লিখতে হবে না, এটা 2xটা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 15 আমি লিখলাম। এখানে কি থাকবে? সাইন। তাহলে এটা 25 পাই থাকবে প্লাস 2x থাকবে। আচ্ছা, এটাকে যদি তুমি চতুর্ভাগ হিসাব করো, দেখো 25 পাই কোথায় থাকবে? 25 পাই তোমার তৃতীয় চতুর্ভাগে আসবে না? তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি আসে, তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে? সাইন নেগেটিভ হবে। সো -250 সাইন 2x হবে। এটাই হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছো? -2 টু দি পাওয়ার 15 সাইন এক্স, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? সেম এটার জন্য একটা কজের সূত্র আছে, সেটাও তোমার পরীক্ষায় আসে, সেগুলো প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটাও তোমার কি আছে? এই প্রশ্নটা ভুল আছে, এই প্রশ্নটা পুরোপুরি ভুল। এই প্রশ্নটা যেভাবে দিছে এভাবে গেলে এখানে একটা অপশনের সাথে তোমার মিলবে না। তো এখানে ভুল কোথায়? ভুল হচ্ছে এই জায়গায়। তোমার যদি প্রশ্নটা এরকম হইতো ওয়াই ইকুয়াল লন এক্স ডিভাইডেড বাই এক্স হইতো, তাহলে এখান থেকে এটার অ্যান্সার আসতে হচ্ছে কত? এই যে দেখো 2 লন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু দেখাই, এটা এক্স ধরে করাই। তাহলে এটাকে কয়বার অন্তরীকরণ করতে বলছে? 2 বার। তাহলে আমরা একটু 2 বার অন্তরীকরণ করি। তাহলে একবার যদি করি, এটাকে তুমি ইউ বাই বি এর সূত্র করবা। আমি একদম সুন্দর করে লিখে দিচ্ছি। ইউ বাই বি এর সূত্র জানো না সবাই? ইউ বাই বি এর সূত্র কি? বি স্কয়ার, তাহলে উপরে হবে কি? বি স্থির ইউ এর কি অন্তরীকরণ মাইনাস ইউ স্থির বি এর অন্তরীকরণ। মনে আছে? এটা হচ্ছে ইউ বাই বি এর সূত্র। তাহলে আমরা হর যেটা আছে হরের স্কয়ার হবে, তাহলে হর স্থির লবের অন্তরীকরণ, লন এক্সের অন্তরীকরণ কত? 1 বাই এক্স, সূত্রের মাইনাস লন এক্স স্থির, এক্সকে এক্সের সাপেক্ষে করলে কত? 1। এটাকে তুমি একটু সাজাই লিখো। নিচে কত থাকবে? এক্স স্কয়ার, এক্স এক্স কাটাকাটি যাবে, এক্সেস কাটাকাটি গেলে এখানে 1 মাইনাস কি থাকবে? লন এক্স থাকবে। সো আমাদের করতে বলছে কয়বার? 2 বার। আমরা এটাকে আবার করি, এই যে ওয়াই টু দিয়ে আবার করলাম, আবার করলে সেম ইউ বাই বি এর সূত্র।
তাহলে হর যেটা আছে তার উপর স্কয়ার, হরকে স্থির রাখবা, লবের অন্তরীকরণ, তাহলে এই পুরোটার উপর অন্তরীকরণ করো। এটা যদি এখানে অন্তরীকরণ করি, ওয়ানের অন্তরীকরণ 0, লন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/x, তাহলে সূত্রের মাইনাস, এবার এটা স্থির, 1 মাইনাস লন এক্স স্থির। আচ্ছা, এটাকে আবার করবো, এক্স স্কোয়ারকে করলে কত, 2x, তাহলে আমাদের দুইবার করা শেষ, তাই না? x⁴, এখানে দেখো এটা গুণ করলে -x থাকবে, এটাকে কত থাকে -2x, এটা প্লাস হয়ে যাবে 2x লন এক্স থাকবে, তাই তো? আচ্ছা, আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে নিচে থাকবে x⁴, দেখো 2x লন এক্স -3x থাকবে, এই যে দেখো -x -2x যোগ করলে কত, -3x, x কমন নিয়ে কাটাকাটি দিলে তোমার চূড়ান্ত রেজাল্ট কি পাবা, এখানে থাকবে 2 ln x -3 / x³, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো এখন? সো এখানে এই ম্যাথের মধ্যে এটা তোমার প্রশ্নে যেভাবে ছিল আমি সেভাবে টাইপ করে লিখছি এখানে। সো এখানে কখনো x³ হবে না, আর এখানে যদি x³ হয় এই অপশনের সাথে একটার সাথে মিলবে না, এটার অ্যান্সার আর একটু ব্যতিক্রম আসবে। বুঝতে পারছো? সো এই যে 18 নাম্বার প্রশ্নটা যে ভুল হলো, এই 18 নাম্বার প্রশ্নের নাম্বার কিন্তু স্যারা যদি ঠিকভাবে দেখে কাটে কিন্তু সবাইকে দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? তোমরা প্রত্যেকে কিন্তু 18 নাম্বারে কি পাবা, 1 নাম্বার এটা শিওর করে পাবা, যেহেতু প্রশ্নে ভুল হয়েছে। ওকে, এরপরে 19 নাম্বারটা দেখো, এটা হচ্ছে একটা অন্তরীকরণ থেকে আসা প্রশ্ন। বলা হচ্ছে কি, y = 1/x³ বক্ররেখার -1 1 বিন্দুতে কি করো, 1 বিন্দুতে ঢাল বের করো। সো ঢাল বের করতে বলছে, একবার অন্তরীকরণ করে দাও। যেমন এটাকে তুমি কি লিখতে পারবা, x⁻³ লিখতে পারবা না। সো একবার যদি তুমি এটা অন্তরীকরণ করো, -3 x⁻4 আসবে। ঠিক আছে? তাহলে কি আসবে, -3 / x⁴ আসবে। তাহলে কত বিন্দুতে ঢাল বলছে, -1, 1 বিন্দুতে। সুতরাং -1, 1 বিন্দুতে তুমি ঢাল বের করো। এই যে এত বিন্দুতে তুমি ঢাল বের করো, তাই তো? তাহলে ঢাল যদি বের করো, তাহলে এখানে বুঝ হচ্ছে -1, কুটি হচ্ছে -1, এখানে তো কুটি নেই, মানে ওয়াই নেই, তাহলে তুমি এক্সের জায়গায় -1 বসাও। তাহলে -3 / -1⁴, তাহলে কত আসবে, এই যে -3 আসছে। বুঝতে পারছো? এই যে -3 হলো তোমার এই ম্যাথের সমাধান, ঢাল বের করতে বলছে। ঠিক আছে, একবার অন্তরীকরণ করবা। আচ্ছা, এটা একটা ত্রিকোণমিতির প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন বলছে কি, cot θ - cosec θ = 1/p হলে cot θ প্লাস cosec θ এর ভ্যালু কত? তাহলে মাইনাসেরটা দেওয়া আছে, প্লাসেরটা বের করবা। সো তুমি কিন্তু জানো cosec স্কোয়ার θ - cot স্কোয়ার θ = 1, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, cosec স্কোয়ার θ মাইনাস cot স্কোয়ার θ = কত, 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা যাবে, যাবে না? বলো তো, cosec θ প্লাস cot θ ইন্টু আরেকটা কি লেখা যায়, cosec θ মাইনাস cot θ লেখা যাবে, ইকুয়াল কত, 1। আচ্ছা, সো আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে কিসের, মাইনাসেরটা। তো cosec θ প্লাস cot θ, এটার ভ্যালু কত দেওয়া আছে, 1/p, তাহলে ইকুয়াল 1 যদি হয়, এই যে দেখো এটাকে সাজাই লিখো তুমি, cot θ প্লাস cosec θ ইকুয়াল কত আসবে, পি আসবে না? এই যে পক্ষান্তর করলে পি আসবে। এটাই হচ্ছে তোমার রেজাল্ট। রেজাল্ট কত, এটার আনসার পি। অনেক সোজা একটা জিনিস, এসএসসির বেসিক জানা থাকলেও তুমি কিন্তু এটার অ্যান্সার বের করতে পারবা। ওকে, 21 নাম্বার প্রশ্নটা দেখো, এটা একটা ত্রিকোণমিতির ম্যাথ। 2 sin স্কোয়ার 15 ডিগ্রি এর ভ্যালু কত? এটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করবা, যারা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না তারা সূত্র দিয়ে করবে। তাহলে আমি সূত্র দিয়ে করে দেখাই। দেখো, দুইটা সূত্র খুবই জনপ্রিয়, দুইটা সূত্র সব সময় পরীক্ষা আসে। একটা হলো 1 + cos 2θ, আর একটা হলো 1 - cos 2θ। তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে, অ্যাডমিশন দেওয়ার আগে দুইটা সূত্র অবশ্যই পড়ে যাবে, একবার হলে পড়ে যাবে। তাহলে 1 + cos 2θ সূত্র হলো 2 cos স্কোয়ার θ। এটা অ্যাকচুয়ালি আমরা শর্টকাট ব্যবহার করি, এটা অন্য একটা সূত্র থেকে আসে। তাহলে এটা হলো 2 sin স্কোয়ার θ। আচ্ছা, এখন দেখো তো, 2 sin স্কোয়ার θ, এই যে 2 sin স্কোয়ার θকে 1 - cos 2θ লেখা যাবে। সো এখানে 1 - cos 2θ, θ বলতে কত, 15 ডিগ্রি। তাহলে দেখো 1 - cos কত আসবে, 30 ডিগ্রি। এই যে মান বসিয়ে দাও, একদম বাচ্চাদের একটা ম্যাথ। এটার মান কত, √3/2। লসাগু তুমি 2 নাও, তাহলে 2 - √3/2, এটাই হলো তোমার অ্যান্সার। কোনটা, 2 - √3/2। বুঝতে পারছো?
তুমি ক্যালকুলেটর দিয়ে যদি করো এটা দশমিক আসবে, তখন আবার অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, এরপরে 22 নম্বর প্রশ্নটা দেখো। এটা একটা বহুপদী টাইপসের প্রশ্ন, তবে এখান থেকে আমাদের কোনটি সঠিক সেটা বের করতে হবে। দেখো 10a 10b ইকুয়াল 1 হবে কিনা, 10a ইকুয়াল 10b হবে কিনা, 10a ইকুয়াল মাইনাস 10b হবে কিনা, 10a 10b ইকুয়াল মাইনাস 1 হবে কিনা। সো আমাদের প্রথমে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল π/2 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে a সমান কি লিখতে পারবো, π/2 মাইনাস বি লেখা যাবে। আচ্ছা, যেহেতু সবগুলাই 10 আছে, আমরা উভয় পাশে 10 নিব। তো এটা কি হয়, 10a সমান এখানে তুমি লিখতে পারবা 10 π/2 মাইনাস বি। আচ্ছা, এটা একটু আমরা চতুর্ভাগ হিসাব করি। 90-এর জন্য 10-এর পরিবর্তে কট হবে, 90 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, তাহলে এটা কট বি হবে, কট বি। তাহলে কট বিকে তুমি কি লিখতে পারবা, 1/10b লিখতে পারবা না, পারবা না। এটার সাথে এবার এটা আর গুণন করে দাও, আর গুণন করলে 10a ইন্টু 10b ইকুয়াল কত, 1। এই যে দেখো আমাদের 1 নাম্বারটা হচ্ছে এটার সঠিক উত্তর। বুঝতে পারছো সবাই? ওকে। 23 নাম্বার প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে আসছে। এখানে কি কি বলা হচ্ছে, tan θ/2 ইকুয়াল 1 দেওয়া আছে, তারপরে হলো cos b ইকুয়াল 3/5 দেওয়া আছে। সো আমাদের এই অপশনগুলো আমরা টেস্ট করব, টেস্ট করে কোনটা সঠিক হয় সেটা দেখব। এই প্রশ্নটা একটা ভুল আছে, সেটা আমি করে তারপর দেখাচ্ছি। অনেক বড় একটা এমসিকিউ, এটা কিন্তু 1 মিনিটে করা সম্ভব না। এটা তোমাকে করেই তারপর অ্যান্সার বের করতে হবে, এটার কোনো শর্টকাটও তুমি সহজে বের করতে পারবে না। আচ্ছা, আমি একটু ডিটেলস করে দিই। tan θ/2 ইকুয়াল 1। সো এখান থেকে তুমি কি লিখতে পারবা, এই যে দেখো tan θ/2 ইকুয়াল 1, 1 সমান তুমি tan কত লিখতে পারবা, 45 ডিগ্রি লিখে যাবে। সো θ/2 ইকুয়াল 45 যদি হয়, এখান থেকে তুমি প্রথমে দেখো থিটা সমান কত লেখা যায়, 90 ডিগ্রি লেখা যায়। আচ্ছা, cos এর ভ্যালু কত দেওয়া আছে, cos b সমান তোমার দেওয়া আছে 3/5। আচ্ছা, আমরা একটা চিত্র এঁকি, চিত্র এঁকে প্রথমে cos এর থেকে tan এবং sin এর মানটা বের করব। তাহলে cos এর এটা ধরো b, এটা b কোণ যদি হয়, ধরো এটা a b c, বুঝতে পারছো? cos মানে কত, ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব কত হবে, এখানে লম্ব 4 হবে, 3 4 5 হয় সবসময়, মনে রাখিও 3 4 5 হবে। আচ্ছা, এখান থেকে sin b সমান কি লেখা যাবে বলো, লম্ব বাই অতিভুজ না, তাহলে 4/5 লেখা যাবে। আচ্ছা, এখান থেকে তুমি টেনও বের করে নাও, এই যে টেন বিও বের করে নাও, টেন বি সমান কত লেখা যাবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 4/3। আচ্ছা, এগুলো আমরা বের করে নিলাম। এবার 1 নাম্বার অপশন টেস্ট করব, এটা সমান 4/5 আসে কিনা দেখব। সো 1 নাম্বারের মধ্যে তোমার কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস বি দেওয়া আছে। আচ্ছা, সাইন থিটার মান কত, 90, থিটার মান 90 না, এই যে 90 বসাও, 90 প্লাস বি দেওয়া আছে। আচ্ছা, 90-এর জন্য কি হবে বলো, 90-এর জন্য সাইনের পরিবর্তে অবশ্যই কস হবে, এই যে কস হবে, 90 প্লাস বি মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা কস বি হবে। এখন কস বি এর ভ্যালু কত, কস বি এর ভ্যালু তো তোমার 3/5। তাহলে এখন সাইন থিটা প্লাস বি ইকুয়াল 3/5 আসতেছে, সাইন থিটা প্লাস বি ইকুয়াল 4/5, তাহলে এটা কি শুদ্ধ? সো এটা তোমার হবে না, 1 নাম্বারটা হবে না। বুঝতে পারছো? এবার আমরা 2 নাম্বারটা করি, tan 2b প্লাস থিটা। এই যে 2 নাম্বারটা টেস্ট করব, 2 নাম্বারটা যদি টেস্ট করি, tan কত, 2b প্লাস থিটা, এখানে মান বসিয়ে দাও। tan থিটার মান কত বসাবো, 90 বসাবো, তাহলে tan 90 প্লাস 2b, এটা আগে পরে করে লিখছি। এটাও চতুর্ভাগ হিসাব করো, তাহলে এটা কট আসবে, 90 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, এখানে মাইনাস আসবে, কট 2b হবে, কট কত, 2b। আমাদের তো এখানে ডিরেক্ট কট 2b এর মান বের করা পসিবল না। সো আমরা tan 2b থেকে মান বের করব। ধরো tan 2b, tan 2 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে এখানে কি হবে, 2 tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার b। আচ্ছা, এখানে মানগুলো বসাও তো এবার। এই যে tan এর মান কত, 4/3 না, তাহলে এখানে 8/3 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এটা 4/3 স্কোয়ার হলে 16/9 হবে। আচ্ছা, এখন আমরা একটু সরল করি, নিচে কত থাকবে,
তাহলে 9 - 16, তাহলে -7 কত 9 থাকবে, উপরে 8/3 থাকবে। আচ্ছা আমি একটু উল্টা করে করতেছি, ঠিক আছে, বুঝতে আশা করি অসুবিধা হবে না। এখন এখানে এটাকে সরল করো, 8/3 ইন্টু 9/-7। সো ফাইনালি এখানে রেজাল্ট কি পাচ্ছ, এই যে 3 আর 9 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে মাইনাস, আর এটা 3 থাকবে, তাহলে 3 8 24/7 থাকবে, -24/7 থাকে, -24/7। আচ্ছা এখন তোমার উত্তর মিলছে কিনা সেটা একটু দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে। আমরা এটা -24/7 কার মান বের করছি, যে এই যে 10b 2b এর মান বের করছি -24/7। তবে আমার এটা বের করার কারণ হচ্ছে কি cot 2b এর মান বের করার জন্য। আচ্ছা এখান থেকে আমরা cot 2b বের করব, তাই তো। এই যে দেখো তো এবার আমাদের এই যে এখানে মাইনাস cot 2b ছিল না, cot 2b কে তুমি কি লিখতে পারবা, 1/tan 2b লিখতে পারবা, এই যে tan 2b। এখন এখানে তো একটা মাইনাস আছে, tan 2b সমান -24/7 যদি হয়, সো এখানে 1/-24/7 যদি হয়, এটা যদি তুমি উল্টিয়ে দাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এটার ফাইনাল রেজাল্ট কি আসবে, 7/24 আসবে না। সো আমাদের এখানে দেওয়া আছে -7/24। সো এটাও তোমার হবে না, তাহলে 1 নম্বরও হচ্ছে না, 2 নম্বরও হচ্ছে না, তাহলে সঠিক উত্তর অবশ্যই 3। এটা তুমি এবার করবা, করলে হবে। এখন দেখো এই যে তোমার 3টা এখানে অপশন যেগুলো দেওয়া আছে, ক নাম্বার দেওয়া আছে 1 2, খ নাম্বার দেওয়া আছে 2 3, গ নাম্বার দেওয়া আছে 1 3, ঘ নাম্বার দেওয়া আছে 1 2 3। তাহলে এখানে আমার শুধুমাত্র উত্তর সঠিক হচ্ছে কোনটা, 3টা, মানে অপশন 3 আর কি। সেখানে অপশন 3 কি সিঙ্গেল দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এই প্রশ্নটাও ভুল, মানে অর্থাৎ এখানে হয়তো টাইপিং মিস্টেক আছে। সো তোমাদের এই যে 23 নাম্বার যেহেতু ভুল আছে, তাহলে এই নাম্বারটাও তোমরা ভুল থাকালেও এটা তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা একটু তুমি নিজে করে দেখবা, ঠিক আছে। এরপর দেখো 24 নাম্বার প্রশ্নটা, এটা তো ষষ্ঠ অধ্যায় থেকে আসছে, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে বলা হচ্ছে কি 8টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে এটা। সূত্রটা হলো এটা, থিটা ইকুয়াল 60h - 11m/2। সেখানে মডুলাস চিহ্নটা ইউজ করবা, ঠিক আছে, 60h - 11m/2। এখানে আমরা মান বসিয়ে দিব, তাহলে 60 ইন্টু ঘন্টার কত 8 ঘন্টা না 8, -11 ইন্টু কত থাকবে 30 থাকবে, /2, ঠিক আছে। এখন এটা রেজাল্ট কত আসছে আমরা একটু দেখে নিই, তোমরাও করে নিতে পারো। 60 ইন্টু 8 -11 ইন্টু 30, তাহলে 150, এটা 150 /2, তার মানে 75 আসবে, 75 ডিগ্রি। আচ্ছা আমরা উত্তর পেয়ে গেলাম 75, কোনো সমস্যা নেই। তবে একটা কথা, তোমরা চাকরি পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে কখনো যদি তুমি দেখবা এই সূত্র দিয়ে দিয়ে ম্যাথ করার পরে এখানে যে কোণের মানটা আছে সেটা 180-র চেয়ে বড় হয়, 180-এর চেয়ে কি হয় বড় চলে আসে, তখন তোমাকে কোণের মান বের করতে হবে। এই যে তিটা বের করতে হবে, কোত্থেকে তিটা বের করতে হবে, তোমার 180 থেকে বিয়োগ করে কি করতে হবে, 180 থেকে বিয়োগ তিটা, এটা বিয়োগ করবে, তখন যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কি কোণের মান, ঠিক আছে। এটা তুমি কাউন্ট করবা। এরপরে দেখো আমাদের সর্বশেষ প্রশ্নটা, এখানে বলা আছে একটি খুঁটি কত মাইল দূরে যদি খুঁটিটির উচ্চতা 10 ফুট হয়। সো আমাদের এই যে খুঁটিটির উচ্চতা 10 ফুট দেওয়া আছে, আনুমানিক চিত্র যদি আঁকি, ধরো চিত্রটা এরকম হবে, খুঁটিটির উচ্চতা দেওয়া আছে 10, তাহলে এখান থেকে ধরো 15 সেকেন্ড কোণ তৈরি করছে, এই দূরত্বটাকে তুমি এক্স ধরো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা, 10-15 সেকেন্ড সমান কত লিখতে পারবা, 10/x অবশ্যই লেখা যাবে। সো এখান থেকে এক্স ইকুয়াল কত লিখতে পারবা, 10/10 সেকেন্ড। আচ্ছা আমরা এই কোণের মান যেটা দেওয়া আছে, কোণের মান ধরো 15 সেকেন্ড, এটাকে আমরা কোথায় নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যাব। তাহলে সেকেন্ডকে তোমার প্রথমে মিনিট, তারপর হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে কোথায় তোমার রেডিয়ানে নিয়ে যাব।
তাহলে 15কে তুমি যখন 3600 দিয়ে ভাগ দিবা, এটা ডিরেক্টলি কোথায় চলে যাবে? ডিগ্রিতে। তাহলে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে 15/3600 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, এটা হচ্ছে এখন রেডিয়ানে চলে গেছে। সো এটার ভ্যালুটা একটু বের করে নিই। এটার ভ্যালুটা বের করে নিব। এটার ভ্যালু কত আছে? 15। আচ্ছা, এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি 0.000, কয়টা শূন্য? 4টা শূন্য। 7272205। আচ্ছা, এখানে মানটা বসাই দিলে অ্যান্সার বের করলে হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? 10 ভাগ কত লিখব? 10, এই কোণের মানটা বসাবা। কত? 0.0000, 4টা 0, 7272205। তাহলে কত আসছে? এখানে হচ্ছে 137509.874। হ্যাঁ, এত ফুট আসছে। এখন এই ফুটকে তোমাকে কোথায় নিতে হবে? মাইলে নিতে হবে। তাহলে 1 মাইল সমান কত ফুট জানো? এই যে 1 মাইল সমান, এটা মনে রাখতে হবে, 1 মাইল সমান হলো 5280 ফুট। বুঝতে পারছো? তাহলে এটাকে তুমি ভাগ দিয়ে দাও। এই যে অ্যান্সার যেটা আসছে, অ্যান্সার তোমার যেটা আসছে সেটাকে 5280 দিয়ে ভাগ দাও। এটা দিয়ে ভাগ দিলে তোমার টোটাল রেজাল্ট চলে আসবে কত? 26.04 মাইল। এত মাইল আসবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো আমাদের এই যে 25টা এমসিকিউ করা শেষ। সো তোমাদের দেখো, প্রত্যেকটা এমসিকিউ আমি কম বেশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এই এমসিকিউগুলো তোমরা ভালোভাবে নিজে একবার প্র্যাকটিস করবা। যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেটাও দেখে নিবা, যেগুলো ঠিক আছে সেটাও তুমি একবার প্র্যাকটিস করবা, শর্টকাট নিয়মগুলো লিখে নিবা। তোমরা দেখবা বিভিন্ন সময় আমি তোমাদের কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দিই। এই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। সো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। সো কার কয়টা এমসিকিউ হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। এই ভিডিওটা তোমরা নিজেরা সেভ করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দিবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর একটা কথা, এই ক্লাসের পিডিএফ ফাইলগুলো আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে গিয়েও এই প্রত্যেকটা স্লাইডের পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।